নমস্কার, রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অতনু ভট্টাচার্য। আমি আজকে আপনাদের সামনে একটু আরএসএস মানে সংঘ এবং বিজেপির সম্পর্কে একটু আলোচনা করব, এবং এটি জরুরি হয়ে পড়েছে। কারণ যেভাবে এই 2024-এর নির্বাচনের পরে এই ফলাফল প্রকাশিত হওয়ার পরে যেভাবে সংঘ নেতৃত্ব বিভিন্ন ফোরামের মাধ্যমে তাদের বক্তব্য এবং তাদের মত প্রকাশ করেছেন, তাতে রাজনৈতিক মহলে এটা ধরে নেওয়া হচ্ছে এবং বুঝে নেওয়া হচ্ছে যে আরএসএস বিজেপির সব বিষয়ে কিন্তু খুশি নয়। সেই গল্পই আমি আপনাদের শোনাবো যে আরএসএস এর সঙ্গে বিজেপির সম্পর্ক এবং আরএসএস কি ধরনের ওয়ার্নিং বিজেপিকে এখন দিচ্ছে। আমি শুরু করছি 2019-এর কর্ণাটক বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি পরাজিত হয়েছে। এবং মনে রাখতে হবে, পরাজিত হওয়ার আগে কিন্তু সেখানে বিজেপি সরকার ছিল এবং সেখানে বিজেপি নেতৃত্বের মধ্যে ঐক্যবদ্ধতা ছিল না। গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত কর্ণাটক বিজেপি সেই সময়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্পেট বম্বিং প্রচার করেছেন এবং এমন প্রচার করেছেন যেন মনে হচ্ছে যে তিনি একা কাঁধে নিয়ে ওই কর্ণাটক নির্বাচন জেতাবার জন্য তিনি কাঁধে নিয়েছিলেন তার এই দায়িত্ব। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, বিজেপি সেখানে পরাজিত হয়েছে, কংগ্রেস সরকার করেছে। সেই সম্পর্কে যখন সেই ফল প্রকাশিত হয়, সেই ফল প্রকাশিত হওয়ার পরে আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে একটা প্রতিবেদন লেখা হয় এবং সেই প্রতিবেদনে লেখা হয় যে বিজেপির এই যে হার, কর্ণাটকের হার, সেই কর্ণাটকের হার কিন্তু অনেকগুলো প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। কি সেই সব প্রশ্ন? এক প্রশ্ন হচ্ছে যে মোদির এই যে কারিশমা বা মোদির যে একা লড়ে যাওয়ার যে তার যে মনোবল, তার যে পপুলারিটি, জনপ্রিয়তা, সেই সবগুলো কিন্তু চিরস্থায়ী নয়। তার মধ্যে যেটার মেয়াদ খুব সীমিত, এটা আরএসএস এর মুখপত্র সেবার লিখেছিল। এবং এটাও লিখেছিল যে কোনো অর্গানাইজেশনে কোনো হেজিমানি চলতে পারে না, মানে কোনো রকম আমি সব, এটা চলতে পারে না। সেখানে প্রশ্ন উঠেছিল যে কেন্দ্রীয় নেতৃত্বের এত প্রভাব এই রাজ্যের নির্বাচনে কেন? সেখানে কেন কোনো আঞ্চলিক নেতাদের প্রতিনিধিত্ব ছিল না? আঞ্চলিক নেতা কেন গড়ে ওঠেনি বা তাদের গড়তে দেওয়া হয়নি? বিভিন্নভাবে এই ধরনের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল এবং সেই নিয়ে প্রচুর বাক বিতণ্ডা, আলোচনা, বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা চলে। কিন্তু সেখান থেকেও কি বিজেপি শিক্ষা নিয়েছিল? এই যে 2024-এর নির্বাচনে বিজেপির সংখ্যা 303 থেকে নেমে 240-এ নেমে গেল এবং একটা জোট সরকার গড়তে হলো। সেখানে আরএসএস এর যে ধরনের আরএসএস যাদের এ ধরনের তাদেরকে অ্যাডভাইস করেছিলেন বা উপদেশ দিয়েছিলেন বা যাদের যে পরামর্শ দিয়েছেন, সেগুলো কি তারা গ্রহণ করেছিল? এই প্রশ্নটা এখন উঠে পড়েছে কিছু বক্তব্য আসার পরে। প্রকাশ্যে বক্তব্য রেখেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। আরএসএস এর তিনি প্রধান, তিনি সরসংঘ চালক বলা হয়, তিনি আরএসএস এর প্রধান। তিনি বলেছেন যে প্রতিপক্ষ মানে যে বিরোধী, তাদেরকে প্রতিপক্ষ মানা উচিত, তাদেরকে শত্রু মনে করা উচিত নয়। 1 নম্বর। তিনি আরেকটা সাংঘাতিক কথা বলেছেন, সেটা হচ্ছে যে মণিপুরে গত 1 বছর ধরে অশান্ত হয়ে রয়েছে। মণিপুর শান্তির জন্য হাহাকার করছে, এই শান্তি কে এনে দেবে? এই প্রশ্নটা দিয়ে তুলেছেন। এবং আপনারা সবাই জানেন বা আমরাও দেখেছি
মণিপুর নিয়ে সংসদে প্রচুর হাঙ্গামা হয়, বিরোধীরা মণিপুর সম্পর্কে আলোচনা করতে চান, সরকারের তরফ থেকে কিন্তু সেখানে সেভাবে কোনো রকম রেসপন্ড করা হয়নি। এই মণিপুর নিয়ে সংঘ চালক কি বলেছেন? তিনি বলেছেন যে মণিপুরে 10 বছর শান্তি ছিল, সেখানে সেই মণিপুরকে অশান্ত করা হলো না অশান্ত হলো, এই প্রশ্নটা তিনি রেখেছেন। তিনি এও বলেছেন যে মিথ্যার ভিত্তিতে কোনো প্রচার, কোনো সাকসেস হয় না, কোনো রকম তাদের উন্নয়ন হয় না। মিথ্যে প্রচারে কোনো ধরনের উন্নয়ন হয় না, মিথ্যে প্রচারে কোনো সাফল্য আসে না, এ কথাও তিনি বলেছেন। তো তিনি কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন এই নিয়ে প্রচুর রাজনৈতিক মহলে প্রচুর বাকবিতণ্ডা চলছে, বিতর্ক চলছে, সবাই বিরোধীরা নিশানা করছে বিজেপিকে, বলছে যে প্রধানমন্ত্রীর ব্যর্থতা, প্রধানমন্ত্রীকে তিনি বলেছেন তিনি ব্যর্থ। এখানে সরসংঘ চালক যা বলেছেন, তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু ঠিক আগের যে প্রতিবেদন তারই প্রতিফলন। এখানেও সেই একই ব্যাপার যে মোদি সব, এই যে মোদি সব, এটা কিন্তু আরএসএস এর ধ্যান ধারণা নয়। আরএসএস একটু অন্যভাবে তাদের পরিচালনা করেন বা পরিচালনা তাদের যা রণনীতি সেটা একটু অন্য ধরনের। এবং আরএসএস চায় যে বিভিন্ন রাজ্যে নেতা তৈরি হোক, একজনের উপরে ভরসা বা নির্ভরশীলতা কোনো সঠিক পদ্ধতি নয়, এটা আরএসএস মনে করে। এবং শুধু সরসংঘ চালক নয়, যে কেবল যে মোহন ভাগবত এই কথা বলেছেন তা নয়, এরপরে এইটা হওয়ার পরে যখন সবাই এই মোহন ভাগবতের কথার বিভিন্ন বিশ্লেষণ শুরু হলো, কেউ বলছে না উনি এই কথা বলেননি, উনি একটা শিক্ষাবর্গ, ওনাদের একটা অনুষ্ঠান হয়, সেইখানে তিনি ওদেরকে বলেছেন। তো সেখানে শিক্ষাবর্গের অনুষ্ঠানে তিনি মণিপুর নিয়ে যখন আলোচনা করছেন, তার মানে তিনি সরকারকে ইঙ্গিতে আকারে সরকারের সমালোচনা করছেন। তিনি ইঙ্গিতে আকারে এটাও বলছেন যে মিথ্যের আশ্রয় নিয়ে এই নির্বাচনে মিথ্যের আশ্রয় নেওয়া হচ্ছিল, এবং সেটা দুতরফে, সেটা বিরোধীদের তরফেও, বিরোধীরা সংরক্ষণ নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছিল সেটা একটা মিথ্যার আশ্রয়, এবং অন্যদিক থেকেও যখন এই কথা বলা হচ্ছিল যে সংরক্ষণ ওকে ওই পাল্টা দেওয়ার জন্য যখন প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হলো যে মুসলমানদের সংরক্ষণ দেওয়া হবে, ওই আদিবাসী SC/STদের সংরক্ষণ কে কম করে। তো এই ধরনের যে প্রচারের যে মাত্রা, সেই প্রচারের মাত্রাকে তিনি সমর্থন করেননি। এরপরে আরেকজন সংঘের সিনিয়র প্রচারক, তিনি শীর্ষস্থানীয় প্রচারক ইন্দ্রেশ কুমার, তিনি খুব ওয়েল নোন একজন প্রচারক। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে রাম তার ন্যায় করেছেন, তার মানে কিন্তু রামের নগরী অযোধ্যাতে কিন্তু বিজেপির পরাজয় ঘটেছে, এবং সেটাকে তিনি পরোক্ষে একটু ব্যঙ্গ করেছেন। এবং তিনি এও বলেছেন যে যখন এই নির্বাচন প্রচার চলছিল, তখন নেতারা কেবল নির্ভর করছিল একজনের উপরে, তারা ঘরের মধ্যে বসেছিল, সেলফি তুলছিল। এবং এই কথারই প্রতিধ্বনি আরেকজন করেছেন, রতন শারদা বলে আরেকজন আরএসএস এর তিনি সদস্য, এবং তিনি বিভিন্ন চ্যানেলে তাকে দেখা যায় আরএসএস এর পক্ষে বক্তব্য রাখতে, আরএসএস এর হয়ে প্রতিনিধিত্ব করতে। তার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে তিনি বলেছেন যে যখন এই নির্বাচন চলছে তখন একদল লোক তারা মোদির ফ্যান ফলোয়িং কে দেখছেন, যে কত ফ্যান ফলোয়িং হচ্ছে, তার মোদির
মোদির জনপ্রিয়তার ঘাটতি হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে। সেখান থেকে এটাও ব্যঙ্গ করে বলেছেন যে মাঠে ঘাটে যারা কাজ করে, যে সংঘ প্রচারকরা যারা গ্রাউন্ডে কাজ করেন, যারা গ্রাস রুটে কাজ করেন, তাদের সঙ্গে কোনো সম্পর্ক, জনসংযোগ যেটা দূরস্থ সংযোগ, তাদের সঙ্গে কোনো সম্পর্কই রাখা হয়নি, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা হয়নি, তাদের সঙ্গে কোনো রকম এই বিষয়ে যে তাদের ফিডব্যাক কি, সেগুলো নিয়ে সরকার বা বিজেপি নেতৃত্ব তারা এই নিয়ে মাথা ঘামায়নি। তার ফল যেটা হবে সেটা হয়েছে। এবং আরো বলা হয়েছে যে কিছু লোক যারা কেবল সেলফি তুলতে ব্যস্ত, তারা কিন্তু এই মাটিতে নেমে প্রচারটা করেনি। তারা মাটিতে নেমে মাটিতে কি ঘটছে, মাটির ভেতরে কি আওয়াজ উঠছে সেটা দেখার চেষ্টা করেনি। আরএসএস এর ভেতর থেকে এই যে আওয়াজ উঠতে শুরু করেছে, এটা একটা সুদূর প্রসারী ফল। এর ভেতরে এটাকে চার্নিং বলা হয়, বা এটাকে বলা হয় মন্থন করা। আমরা যখন আত্মমন্থন করবো, আরএসএস আত্মমন্থন করে এইটা পেয়েছে যে বিজেপিকে আরো ডেমোক্রেটিক হতে হবে, আরো গণতান্ত্রিক ভাবে কাজ করতে হবে। বিজেপি একটা যাকে বলে অটোক্র্যাট টাইপের একটা তার যে ব্যবহার, এটা হয়েছে। কিন্তু আমাদের এখানকার রাজনৈতিক যে ধরনের বিরোধী তারা যে বিজেপির সঙ্গে যে ধরনের রাজনৈতিক ব্যবহার করেছেন, তার জন্য কিন্তু আজকে এই ধরনের একটা বিজেপিকে দেখা যাচ্ছে। যে আগে কিন্তু এই ধরনের আগে অনেক ডেমোক্রেটিক একটা দল, অনেকই গণতান্ত্রিক দল, তার ভেতরে আলোচনা, বাইরে সবার সঙ্গে বিরোধীদের রেসপেক্ট করা, তাদেরকে শ্রদ্ধা করা, তাদের সঙ্গে আলোচনা করা, এটা একটা নিয়ম বিজেপির মধ্যে ছিল সবসময়। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, তার কারণ কিন্তু যদি আমি দেখতে চাই, আমি কিন্তু কেবল আরএসএস সমালোচনা করেছে বলেই এটা সত্য যে বিজেপি এই ধরনের করতে বাধ্য হচ্ছে, তার কারণ আছে। এটাও আরএসএস নেতৃত্বকেও বুঝতে হবে যে বিজেপি আজকে যে অবস্থায় বা বিজেপি যে পজিশনে আজকে আছে, বিজেপি 10 বছরের সরকার চালিয়েছে। এটা ভুলে গেলে চলবে না যে বিজেপি 10 বছরের সরকার চালিয়েছে, যেটা কংগ্রেসের বা অ্যান্টি বিজেপি যে ফোর্সেসদের, যাদের এক সময় আধিপত্য ছিল, এই আধিপত্যটাকে ভেঙে দিয়েছে বিজেপি। ভেঙে কিন্তু তারা সরকার চালিয়েছে 10 বছরের সরকার, এবং তারপরে এখন জোট সরকার করলেও বিজেপি সবচেয়ে বড় দল। এখানে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বিজেপিকে আজকে এই পজিশনে আসতে হলো কেন? তার কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় 80-র দশকে, 90-এর দশকে বিজেপিকে বলা হতো সাম্প্রদায়িক দল বলে, বিজেপিকে অচ্ছুত করে রাখা হতো। রাজনৈতিক আঙিনাতে কোনো অচ্ছুতের কোনো স্কোপ, কেউ রাজনৈতিক অচ্ছুত বলে কিছু হয় সেটা বিজেপি আগে, যে বিজেপির কাছে এই মন্ত্রটা ছিল, বিজেপি কাউকে রাজনৈতিক অচ্ছুত মনে করে না। কিন্তু বিজেপিকে রাজনৈতিক অচ্ছুত করে রাখা হয়েছিল। তারা কারা? তারা এই জনতা দলের একদল সেকুলার লোক, কংগ্রেসের যারা নিজেদের সেকুলার বলতে দ্বিধা করেন না তারা, এবং বিশেষ করে বাম দলে যারা নিজেদের উদারবাদী, ধর্মনিরপেক্ষ বলে একটা মুখোশ পরে থাকে, তারা কিন্তু এই বিজেপিকে অচ্ছুত করার এই ট্যাকটিক্সটা বার করেছিল। তারা বলেছিল বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে হয় তাহলে তাকে সাম্প্রদায়িক তকমাটা দিয়ে দাও। এই সাম্প্রদায়িক তকমা কিন্তু তখন দেয়া হলো বিজেপিকে। এই সাম্প্রদায়িক তকমার ফলে বিজেপির কোনো বন্ধু জোটেনি, এবং যখন বিজেপির বন্ধু জুটল, যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন এবং তিনি 21 দলের জোট নিয়ে তিনি সরকার গড়লেন,
এই 21 দলের জোট নিয়ে সরকার গড়ার সময় তাকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল এবং বিভিন্ন সময়ে আরএসএস এর তরফ থেকে বিভিন্ন বাধা বিঘ্ন উপস্থিত করা হয়েছিল। তিনি এক সময় বলেছিলেন বাজপেয়ী যে তিনি আর প্রধানমন্ত্রিত্ব করতে চান না, তিনি পদত্যাগ করতে চান। এবং এখানেও হাওয়া ওঠানো হয়েছিল যে যেহেতু সেই সময় লালকৃষ্ণ আদবানিকে উগ্র হিন্দুত্বর মুখ বলে মনে করা হতো, তখন তাকে বসানোর একটা হাওয়া গুজব উঠিয়ে দেওয়া হয়েছিল যে বাজপেয়ী বদলে তাকে বসানো হবে। মানে এই ধরনের বক্তব্য বা এই ধরনের যে বিভিন্ন সময়ের রাজনীতি, সেই রাজনীতির আজকে ফলটা হচ্ছে যে বিজেপি আজকে বাধ্য হয়েছে যে কংগ্রেসের যে নীতি, সেই নীতিটাকে এবারে লাগু করতে। সেই নীতি কি? বিজেপি প্রথম ক্ষমতায় আসার পর কি বলেছিল যে কংগ্রেস মুক্ত ভারত। পাল্টা কিন্তু যখন ওরা বলেছিল বিজেপি মুক্ত ভারতের কথা বলেছিল, বিজেপি সাম্প্রদায়িক দল, একে কিছুতেই প্ল্যাটফর্ম দেওয়া যায় না, সেখানে বিজেপি পাল্টা দিল যে কংগ্রেস মুক্ত ভারত। এবং যদি আমরা সাম্প্রদায়িকের নিরিখে দেখি, কংগ্রেসের চেয়ে বড় সাম্প্রদায়িক দল আর কোথাও নেই। বিভিন্ন সময় কংগ্রেসের সময় বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছিল এবং কংগ্রেস আমলেই হয়েছিল, এবং কংগ্রেসের মতো তোষণকারী দল দ্বিতীয় নেই। তোষণ মানে হচ্ছে আমি যদি সাম্প্রদায়িক না হই তাহলে আমি কোনো কাউকেই তোষণ করবো না, কাউকেই আমি মনে করবো না যে সে সংখ্যালঘু বলে তাকে মাথায় চড়িয়ে রাখতে হবে আর সংখ্যাগুরুদের তুমি অবহেলা করবে, সেটা হতে পারে না। বিজেপি কিন্তু এই পাল্টাটা দিল। আজকে বিজেপি যে হেজিমনি দেখা যাচ্ছে, যে বিজেপির একটা বিশাল প্রভাব দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে বিজেপি হিন্দুত্বের দল, এটার জন্য দায়ী কিন্তু আমাদের পলিটিক্যাল সিস্টেম। এই যে রাজনৈতিক আঙিনাতে বিজেপিকে বলা হতো অসভ্য বর্বর দল, কে বলেছেন? জ্যোতিবাবু বলেছেন। যখন এই ধরনের বক্তব্য বা এই ধরনের মন্তব্য কোনো দলের প্রতি করা হয়, তখন সেই দল যখন ক্ষমতায় আসে তখন সেই দল কিন্তু পাল্টা নেয়। আজকে মোহন ভাগবত যে ধরনের কথা বলছেন, যে ধরনের ইঙ্গিতে ইশারায় যে তিনি বিজেপিকে উপদেশ দিচ্ছেন, তা পরামর্শ দিচ্ছেন বা তাদেরকে একটু কটূক্তি করছেন, তার কারণ যে বিজেপির এই হেজিমনি বা বিজেপির এই ধরনের মনোভাব যে কাউকে পরোয়া করব না, এগিয়ে যাব। আগামী দিনে কিন্তু এই যে একটা সংঘর্ষের সূচনা হলো বা এই ধরনের এটাকে মনোমালিন্য বলা যেতেও পারে। আসলে বিজেপি এবং আরএসএস ইনসেপারেবল, তাদেরকে বিচ্ছেদ বা তাদের মধ্যে তাদেরকে আলাদা করা যায় না। এখন এই নির্বাচনের পরে যে মন্থন চলছে, যে আত্মসমালোচনা চলছে, যে আত্মমন্থন চলছে, তার মধ্যে এগুলো সব উঠে আসছে এবং এইগুলোকে আরো কিছু উঠবে, আরো কিছু বক্তব্য জানা যাবে, আরো কিছু আত্মমন্থনে আরো কিছু বেরিয়ে আসবে, সেগুলো আমরা দেখব। আজকে যেটা আমি আপনাদের বলতে চাইলাম যে বিজেপি যে আজকে যে ধরনের বক্তব্য আরএসএস দিয়েছে বা যে ধরনের বক্তব্য বিরোধীরা করে, তাতে কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বা রাজনৈতিক আঙিনায় একটা কটুতার সৃষ্টি হয়, তিক্ততার সৃষ্টি হয়। রাজনীতি কোনো তিক্ততার সৃষ্টি করার জায়গা নয়। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু তিক্ততা থাকার কথা নয়। আজকে এই পর্যন্তই। আমার টপিক যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।